শুভ সন্ধ্যা। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগ এবং বিবিসি বাংলার আয়োজন নির্বাচনী সংলাপের দ্বিতীয় অনুষ্ঠানে সিলেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামাল আহমেদ। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে এবং বাংলাদেশ বেতারে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী 15 জনের মধ্যে আজ যে 7 জন এখানে উপস্থিত হয়েছেন তারা হলেন বাবরুল হোসেন বাবুল, বশির আহমেদ, মোহাম্মদ কুনু মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন রিমন, সৈয়দ আলী আফসার, সৈয়দ মুহিবুর রহমান এবং সৈয়দ হাবিবুর রহমান হিরণ। ব্যালটে নামের বর্ণানুক্রম অনুসারে এই 7 জনের পর রয়েছে, এই 7 জনের আগে ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান, যিনি বিভিন্ন অভিযোগে এখন কারাগারে আটক রয়েছেন। আর অপর যে 7 জন ব্যালটে যাদের নাম উপরের দিকে রয়েছে, আফম কামাল, ডক্টর কাজী কামাল আহমদ, আব্দুল মুকিদ খান, এম কুতুবুদ্দিন আহমদ, আব্দুল হক, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আব্দুস সামাদ নজরুল গতকাল এই একই মিলনায়তনে একই সময়ে ভোটারদের মুখোমুখি হয়েছিলেন। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উপলক্ষ করে বিবিসি বাংলার পক্ষ থেকে সিলেটে নাগরিকদের মধ্যে যে জরিপ চালানো হয়েছিল সেই জরিপে দেখা গেছে যে নাগরিকদের মধ্যে সবচাইতে উদ্বেগের বিষয় যেগুলো তার মধ্যে রয়েছে সবার উপরে পানির সমস্যা, আবর্জনার সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, রাস্তার সংকীর্ণতা এবং যানজট, আলোর স্বল্পতা ইত্যাদি বিষয়গুলো। এই বিষয়গুলোর মধ্যে দু একটি বিষয় নিয়ে আমরা মেয়র পদপ্রার্থীদের পরিকল্পনার কথা শুনব। তো প্রথম প্রশ্ন করছেন আব্দুস সাদেক। সিলেটের নাগরিকদের জন্য বিশুদ্ধ পানির সুবিধা দিতে আপনি কি পরিকল্পনা করেছেন? সিলেটের নাগরিকদের জন্য বিশুদ্ধ পানির সুবিধা দিতে আপনি কি পরিকল্পনা করছেন সেটাই হচ্ছে প্রশ্ন। বাবরুল হোসেন বাবুল। পানির সমস্যা সমাধান, আমাদের ভাগ্য ভালো, সুরমা নদী প্রবাহিত মহানগরের ঠিক মধ্যে দিয়ে আমরা ডিপ টিউবওয়েল করতেছি বিদেশ থেকে অনুদান এনে। এগুলা ইন্টারন্যাশনাল এইডের এবং এইগুলা সিটি কর্পোরেশনকে এই ট্যাক্সের টাকা আপনাদের এটা সুদ আসল সহ পয়সা পরিশোধ করতে হয়। আমরা যদি সুরমা নদীর পানি উঠিয়ে এইটাকে বিশুদ্ধ করে, যেটা ব্রিটিশ আমল থেকে চললো, পাকিস্তান আমলেও চললো, গত 30 বছরও চললো, হঠাৎ করে ডিপ টিউবওয়েল সিস্টেম ইন্ট্রোডিউস হলো কিভাবে আমার বোঝার ক্ষমতা নাই। তো আমরা এটাকে আরও বড় আকারে যদি গত 100-150 বছর সিস্টেম চলতে পারে, হঠাৎ করে বিদেশ থেকে সুদে টাকা এনে পানির লেয়ার যে গরিব লোকরা শ্যালো টিউবওয়েল দিয়ে পাচ্ছে না, হাতির মতো ডিপ টিউবওয়েল দিয়ে পানি টানতেছেন, আর গরিব লোকরা পাশে টিউবওয়েল দিয়ে পানি পাচ্ছেন না। সুতরাং পরিকল্পনাটা কি সেটা বলুন। জি, আপনার পরিকল্পনা কি? আপনি আমার পরিকল্পনা নদী থেকে পানি উঠিয়ে আরো বড় আকারে প্ল্যান্ট করে সেই সিস্টেম আমি ইন্ট্রোডিউস করব। ধন্যবাদ। বাবরুল হোসেন বাবুলের কাছে সরাসরি কোনো প্রশ্ন কারো যদি থাকে। হ্যাঁ, আপনি বললেন যে সুরমা নদীর পানি থেকে আপনি বিশুদ্ধকরণ করে পানি সরবরাহের ব্যবস্থা করবেন, কিন্তু আমি একটি পরিবেশবাদী হিসাবে আপনাকে বলতে চাই, আমরা অনেক কাজ করেছি, কিছু দেখেছি সুরমা নদীর পানি এখনও যে শতকরা 60 থেকে 65% ব্যবহার অনুপযোগী, কারণ বর্জ্য এবং কেমিক্যাল বর্জ্য সহ এই যে আমাদের ছড়া আছে সেগুলা এখন পয়ঃ নিষ্কাশনের সমস্ত বর্জ্য নিয়ে। আপনার প্রশ্নটা বলুন। আপনার প্রশ্নটা বলুন যেটা এখন না ব্যাপার হলো, প্রশ্নটা আপনি ওয়াটার ট্রিটমেন্ট, যদি আপনি মেয়র হন তাহলে ওয়াটারগুলোকে যেগুলা পয়ঃ নিষ্কাশনের পানি নিয়ে আসতেছে ছড়া, সেগুলা কি বিশুদ্ধ করে ট্রিটমেন্ট দিয়ে আপনার ছাড়ার কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ। 30 সেকেন্ডে উত্তর দিতে হবে। বাবরুল হোসেন বাবুল। সিটি কর্পোরেশনের উপর থেকে মেঘালয় পাহাড় থেকে যে পানিটা নামতেছে, এখানে নট এ সিঙ্গল ইন্ডাস্ট্রি নাই, এমনকি একটা ধানের মিলও নাই। এটা পাহাড় থেকে সরাসরি, এরপর থেকে বর্জ্য বলতে পারেন, কিন্তু এর আগ থেকে কোনো ইন্ডাস্ট্রি নাই। এবং এখন 10 সেকেন্ডের মধ্যে শেষ করুন। পৃথিবীতে এমন সিস্টেম বাইর হয়েছে
এক বস্তা ট্রিটমেন্ট পানি শুদ্ধ করার যদি দেন তাইলে অন্ততকে 1 লাখ গ্যালন পানি শুদ্ধ হতে পারে। ধন্যবাদ। সুতরাং এই ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়া, আপনার কি পরিকল্পনা? মূল প্রশ্ন হচ্ছে যে বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? আপাতত যেটা চলছে এই ডিপ টিউবওয়েলের ব্যাপারটা আছে, এটা আমাদের চালিয়ে যেতে হবে। অনেক বস্তিতে অনেক জায়গায় পানির জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমাদের বড় বড় পরিকল্পনা থাকে, কিন্তু এইগুলাকে আমরা বাস্তবে রূপধারণ করতে অনেক সময় লেগে যায়। এর মধ্যে লোকজন কি করবে? তাহলে আমরা পরিকল্পনা আমাদের থাকতে হবে, কিন্তু সাথে সাথে এখন কি ব্যবস্থা করা যাইতে পারে এইটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আপাতত আমাদের পরিকল্পনাগুলো যেগুলো আছে, আমরা ডিপ টিউবওয়েল দিয়ে আমাদের জরুরি অবস্থাগুলোকে কন্ট্রোল করতে হবে। তারপরে আমরা বিরাট আকারে অন্য কোনো পরিকল্পনা আমরা মিলেমিশে এটা করতে পারি, এবং যদি সুষ্ঠু পরিকল্পনা আসে তো সেইটাই আমরা করব। কিন্তু আমরা এখন টেম্পোরারি বেসিসে পানির অনেক দরকার। বিভিন্ন জায়গায় আমরা গেছি, এটা অনেক জায়গায় পানির জন্য মানুষ খুব অসুবিধায় আছে। এখন অনেক রোগ বীজাণু ছড়াচ্ছে। এইগুলা থেকে আমরা পরিত্রাণ পাইতে হলে আমাদের জরুরি অবস্থায় ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহ করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়ার কাছে যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে আপনি। মেয়র প্রার্থী কুনু মিয়া বললেন যে ডিপ টিউবওয়েল ব্যবহার করতে হবে, কিন্তু বর্তমানে ডিপ টিউবওয়েল ব্যবহার করতে গিয়ে ভবিষ্যতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটার যে উনি ক্ষতি করতেছেন, সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি কী করবেন, সেটার পদক্ষেপটা উনি কী নেবেন? ধন্যবাদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করবেন? পানির স্তর তো নেমে যাচ্ছে, 30 সেকেন্ডে বলতে হবে। এটা আমরা পানির আমরা সুনির্দিষ্ট একটা প্ল্যান করতে হবে, কিভাবে আমরা পানি সমস্ত সিটি কর্পোরেশনে পৌঁছাইতে পারি। সেই প্ল্যানগুলা এত সহজ ব্যাপার নয়। এগুলো যদি আমরা সুন্দর করে এগুলোয় বসে আমরা করতে পারি, ইনশাল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ব্যবস্থা হবে। এবং আমরা এখনকার একটা করে একটা বেসিসে প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করে যেতে হবে। আমরা সময়ের জন্য আমরা অপেক্ষা করতে পারবো না, আমরা আমাদের কাজ চালিয়ে যেতে হবে, সাথে সাথে প্ল্যানগুলো আমরা সাকসেসফুল করতে হবে। ধন্যবাদ। সৈয়দ আলী আফসার, মূল প্রশ্ন হচ্ছে আপনার পরিকল্পনা কি? বিশুদ্ধ পানির জন্য আমার স্পষ্ট পরিকল্পনা হচ্ছে যে সুরমা নদীর পানি থেকে পানি উঠে পিউরিফাই করে আমার শহরের বাসিন্দার পরিমাণের অনুপাতে কী পরিমাণ পানির প্রয়োজন, সেই পরিমাণ পানি পিউরিফাই করে আমি যে কোনো অবস্থায় নগরবাসীর সবাই কাছে ডিস্ট্রিবিউট করব। আমি এই ক্ষেত্রে ডিপ টিউবওয়েল বা এই কল বসানোর পরে পানির লেয়ার নিচে নামলে সিলেট ভূমিকম্পের এলাকা, সেই ক্ষেত্রে ভূমিকম্পের জন্য সমস্যা হতে পারে। আর আজকালকার দিনে পিউরিফাই করতে কোনো সমস্যা কথা না, যে কোনো পানিকেও পিউরিফাই করে পানির যোগ্য করা যায়। বিধায় আমি সুরমা নদীর পানিকে পিউরিফাই করে সকল লোককে সরবরাহ করার জন্য আমি ব্যবস্থা করতে বাধ্য হব। ধন্যবাদ। সৈয়দ আলী আফসারের কাছে যদি কোনো সরাসরি প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি দ্বিতীয় সারিতে মাঝখানে। আমি 10 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। আমরা 1994 ইংরেজিতে পৌরসভায় অন্তর্ভুক্ত হই, কিন্তু আমাদের ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের কোনো জায়গায় পানির কোনো ব্যবস্থা নেই। সমস্যাটা আমরা জানি, সিলেটে যে পানির চাহিদা তার মাত্র 1/3 পানি সিটি কর্পোরেশন সরবরাহ করতে পারছে, 2/3 সরবরাহ করতে পারছে না। উনি যে পরিকল্পনার কথা বললেন সে সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? সরাসরি প্রশ্ন। এখন আমাদের সমস্যাটা হলো যে আমরা পানি কিভাবে পাবো এবং পানির কিভাবে আমরা সুষ্ঠু সমাধান দিবেন। ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনি পানি দিতে পারবেন, কিভাবে দেবেন? আমি পানি দেবো যে আমার সিলেটের লোকসংখ্যা অনুপাতে, শহর সিটি কর্পোরেশনের লোকসংখ্যা অনুপাতে কী পরিমাণ পানির প্রয়োজন, সেই পরিমাণ পানি সুরমা নদী থেকে আমি উত্তোলন করে পিউরিফাই করে এই পরিমাণ পানি সরবরাহ করলে আপনারা সবাই পানি পাবেন, নিশ্চিন্ত মনে থাকতে পারেন। ধন্যবাদ। সৈয়দ হাবিবুর রহমান হিরণ। এখানে প্রশ্ন এসেছে বিশুদ্ধ পানি, তাহলে বোঝা গেল পানি আছে, বিশুদ্ধ পানির জন্য প্রশ্ন করা হয়েছে। আমার দৃষ্টিতে পানিরই সংকট। সুরমা নদী শুকিয়ে যায় শীত মৌসুমে, অতএব সুরমা নদীকে ড্রেজিং করতে হবে, তার নাব্যতা বাড়াতে হবে, এইখানে পানির প্রবাহকে ঠিক রাখতে হবে। এই পানির থেকে পিউরিফাই করে পানি নগরবাসীকে দিব। তাতে যদি সম্ভব না হয়, আমাদের পাশে এয়ারপোর্টে চেঙ্গের কাল থেকে পাইপ দিয়ে পানি এনে আমি এই নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা করব, যদি আমি নির্বাচিত হতে পারি। কোনো প্রশ্ন আছে? সরাসরি কোনো প্রশ্ন?
হ্যাঁ আপনি। আপনি বলেছেন যে সুরমা নদী ড্রেজিং করবেন, কিন্তু সুরমা নদী ড্রেজিং করতে হলে এখানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনাকে আপোষহীনভাবে লড়াই করতে হবে এবং বড় প্রকল্পের দরকার। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন, তাহলে কি মেয়র পদ থেকে পদত্যাগ করবেন, না নানা অজুহাতে এই পদেই টিকে থাকবেন? ধন্যবাদ। সৈয়দ হাবিবুর রহমান হিরণ, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এটা করতে না পারেন, কারণ এটা সরকারের কাছ থেকে অনেক দেন দরবার করতে হতে পারে, তখন কি করবেন? আমার জীবনটাই লড়াই সংগ্রামে, আমার রাজনীতিতে ভরপুর। যদি সরকারের সাথে আমি লড়াই করে ব্যর্থ হই, সরাসরি আমি পদত্যাগ করে আপনাদের কাতারে চলে আসব। ধন্যবাদ। সৈয়দ মুহিবুর রহমান। আমি মনে করি যে বর্জ্য ফেলার জন্য যে আলাদা ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সুরমা নদীর যে পানি নষ্ট হচ্ছে এর জন্য মূল কারণ হচ্ছে বর্জ্যকে সঠিকভাবে ফেলার ব্যবস্থা করা হচ্ছে না। সুতরাং বর্জ্য ফেলার ব্যবস্থাটা নগরীর মেয়র হিসাবে আমাকে প্রথমেই করতে হবে। বর্জ্য ফেলার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্যকে ব্যবহার করতে হবে। এবং আরেকটা জিনিস আছে, যেটা হলো ডিপ টিউবওয়েল, যেটা বন্ধ করব না, কিন্তু ডিপ টিউবওয়েল পরিবেশের জন্য ক্ষতিকর হলেও যে সমস্ত ওয়ার্ডের ভাই বোনেরা এখন পর্যন্ত পানি পাচ্ছেন না, তাদের তো ডিপ টিউবওয়েল ছাড়া কোনো গত্যন্তর নেই। সুতরাং তাদেরকে এই ডিপ টিউবওয়েলের উপরই নির্ভর করতে হবে। তবে আমি মনে করি যে নদীর পানি, বিশেষ করে সুরমা নদীর পানি বা সুরমা নদীর পার্শ্ববর্তী যেখান থেকে হোক শীতের দিনে নিয়ে আসা হবে, পানি নিয়ে আসা হবে, নিয়ে এসে এবং পানির ওয়াটার ট্রিটমেন্ট করে তারপরে যখন পূর্ণাঙ্গ শহরের সবাইকে পানি দেওয়া যাবে, তখন ডিপ টিউবওয়েলগুলি বন্ধ করে দেওয়া হবে। আর এর আগে ডিপ টিউবওয়েল বন্ধ করা যাবে না। পাশাপাশি আমি আরেকটি জিনিস মনে করি যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যে সমস্ত এলাকায় আমি পানির সুবিধা দিতে পারবো না, সেখান থেকে পানির কর নিব না যতদিন পর্যন্ত না তাদেরকে পানি দিতে পারি। সৈয়দ মুহিবুর রহমানের কাছে যদি কোনো সরাসরি প্রশ্ন থেকে থাকে। হ্যাঁ আপনি। উনি বলছেন যে যদি উনি পানি না দিতে পারেন তাহলে ট্যাক্স নেবেন না, তাহলে কি মানুষ না পানি ছাড়াই বাঁচবে? ওই এলাকায় পানি ছাড়া বাঁচবে মানুষ? পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারবে? আপনার তো কর তো সমস্যা না, সমস্যা হলো পানি দেওয়া। আমি সেটা বলিনি, আমার সম্মানিত ভাই, আমি সেটা বলিনি। আমি বলেছি যতদিন পর্যন্ত এখন ডিপ টিউবওয়েল আপনারা ব্যবহার করবেন, যে সমস্ত ওয়ার্ডে যে সমস্ত জনগণ নাগরিক ডিপ টিউবওয়েল ব্যবহার করবেন, তাদের কথা বলেছি, তাদের কাছ থেকে ট্যাক্স নেব অথচ তাদেরকে পানি দিতে পারবো না, এমনটি যেন না হয়। তো পানির ব্যবস্থা অবশ্যই করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিন রিমন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগরীর প্রত্যেক ভোটার পুরুষ ও মহিলা ভাই ও বোনদেরকে প্রথমে আমার সালাম ও আদাব জানাচ্ছি। আপনার পরিকল্পনার কথা বলেন, যে পানি সম্পর্কে আপনার পরিকল্পনা। পানি, আমি কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে প্রমাণ করব আমি কতটুকু পানির সমস্যা সমাধান করতে। সেই পরিকল্পনাটা বলেন। সেই কাজটা দেখেন, লোকাল গভর্নমেন্টের ক্ষমতা নাই, নির্বাচিত সরকারের কাছে সব ক্ষমতা। যদি লোকাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা দেয়, অবশ্যই সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সব সমস্যা সমাধান করবো। পানি নাই, বিভিন্ন সমস্যা সমাধান করবো সিলেটবাসীকে সঙ্গে নিয়ে। কিন্তু আপনি কোনো পরিকল্পনা আছে কিনা সেটা বলছেন না। আপনার কোনো পরিকল্পনা আমি প্রথমেই বলি, আমি কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আমি কাজের মাধ্যমে প্রমাণ করবো আমি কতটুকু কাজ করবো না। ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন রিমনের কাছে যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে। হ্যাঁ আপনি একদম সামনের সারিতে। আপনি কি করে এই সমস্যার সমাধান করবেন, এটা জানতে চাই। কি করে আপনি এই সমস্যার সমাধান করবেন? যে নির্বাচিত সরকারের হাতে এই ক্ষমতাটা থাকে, কিন্তু ক্ষমতা লোকাল গভর্নমেন্টের হাতে থাকে না। কিন্তু লোকাল গভর্নমেন্ট যে নির্বাচিত সরকার যে হোক, তার সঙ্গে আন্দোলন করে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে যেভাবে হোক, যে নগর প্রধান যে মেয়র, উনার একাই সম্ভব নয়, যে ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী বিভিন্ন পদে মানুষ আছে, তাদেরকে নিয়ে, এবং সিলেটের বিভিন্ন নামি দামি মানুষ আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনি সমস্যা সমাধান করবেন। ধন্যবাদ। বশির আহমদ। আমি বেশি করে পানির ট্যাঙ্কির ব্যবস্থা করব। সুরমা নদীতে পানি উঠাবো, একটার জায়গায় 100টা পানির ট্যাঙ্কি করব, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য বিদেশি কোম্পানি থেকে যারা মেকানিক্যাল মেডিসিন দেয় যাতে বিশুদ্ধ পানি হয়, এই ব্যবস্থা আমি করব। এবং আমার জানা মতে আমি নিজে দেখেছি বিদেশে পায়খানার পানি, এই পানি আবার আমরা খাই। এরকম যদি হয় তাহলে পানির চাহিদা মিটবে না, থাকবে না। পানির জন্য বিরাট একটা কুয়া করতে হবে,
এই কুয়াতে এই পানিটাই যেন যায় আবার পিউরিফাই করা হয়। সো আপনি বিশুদ্ধকরণের জন্য পরিকল্পনা নিচ্ছেন এবং সেইভাবেই পানি সরবরাহ করবেন। বশির আহমদের কাছে যদি কোনো সম্পূরক প্রশ্ন থেকে থাকে, সরাসরি কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনি আপনি কতটি গ্রামে বা কতটি মহল্লায় এই কুয়াগুলো করবেন জানাবেন? আপনি কতগুলো মহল্লায় বা কত সমস্ত সিলেট সিটি যেটা- কর্পোরেশন সমস্ত সিলেটে এটা করবেন কিনা? সমস্ত সিলেটেই আমি এটা মানে যেভাবে ডিস্ট্রিবিউট হয়, পানিটা সরবরাহ করা যায়, এই পরিমাণেই একটা বিরাট পানির ব্যবস্থা করা হবে সরকারের সাহায্য নিয়ে। সরকারের সাহায্য নিয়ে, কিন্তু সরকারের সাহায্য যদি না পাওয়া যায় তখন? তাহলে তো আমার পকেট থেকে আমি দিতে পারবো না, ওটা তো সরকারই দিতে হবে। কর আদায় করে বা কোনোভাবে পানির কর বাড়ানোর কোনো পরিকল্পনা নিয়ে সেটা হবে না? কর তো সরকারের কাছে মানুষ কি পরিমাণ কর দেয় আপনার তো জানা, সরকারেরও জানা। 1 টাকা কর দিলে 8 আনা নিয়ে যায়, 8 আনা দিয়ে যায়। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন মোহাম্মদ শফিকুর রহমান। মোহাম্মদ শফিকুর রহমান। সিলেটের মধ্য দিয়ে যে 9টি ছড়া প্রবাহিত হয়েছে এগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বাসাবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। আপনি মেয়র নির্বাচিত হলে এ ব্যাপারে কি পদক্ষেপ নেবেন? জলাবদ্ধতার যে সমস্যা, এটা বিবিসি পরিচালিত জরিপেও দেখা গেছে যে এটা খুব বড় সমস্যা হিসাবে বিবেচিত হচ্ছে। এই জলাবদ্ধতার সমস্যা সমাধানের পরিকল্পনা কি আপনাদের? শুরু করব বশির আহমদ, আপনাকে দিয়ে। জলাবদ্ধতার সমস্যা এটা আজকে তাকে নয়, আমার পূর্বপুরুষের আমল থেকে দেখছি, কিন্তু ওটার কোনো সমস্যার সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারে না। আমি সরকারের সাহায্য নিয়ে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব। আপনার কোনো পরিকল্পনা? পরিকল্পনা করতে হলে তো বিদেশি কোম্পানির সাহায্য নিতে হবে। আমার দেশে এরকম মানে উন্নত মানের ম্যাটেরিয়ালস নাই, দক্ষ ইঞ্জিনিয়ার নাই, শ্রমিকও নাই। কিন্তু এই যে অভিযোগ আছে যে বেদখল করার কারণে খাল বিল এগুলো ভরাট হয়ে গেছে, তারপরে আবর্জনা অপরিকল্পিতভাবে ফেলার জন্য ওগুলোর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আপনি? আবর্জনা যারা ফালায় রাস্তাঘাটে দুর্গন্ধ হয়, এই আবর্জনার জন্য ওদের আলাদা একটা ড্রামের ব্যবস্থা করে দেবো, যার প্রত্যেকের বাড়িঘরে, যাতে আবর্জনাটা এই ড্রামের মধ্যে ফেলে, রাস্তাঘাটে না ফেলে, নর্দমা যাতে বন্ধ না হয়, এই ব্যবস্থা করব। বশির আহমদের কাছে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আপনি। আমরা দেখেছি যে সিলেট শহরের বেশিরভাগ নালা নর্দমা খালগুলো মানে বেদখল হয়ে আছে, যার কারণেই প্রধানত মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনি এই ব্যাপারে কি সুনির্দিষ্টভাবে খালগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা নেবেন কিনা? খালগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা নেবেন? খালগুলো উদ্ধারের পরিকল্পনা আমি আইনের আশ্রয় নিয়ে আইনের মাধ্যমে আমি ওগুলা জনগণের কাছ থেকে উদ্ধার করব এবং খাল খননের ব্যবস্থা করব, যাহাতে 30 ফুটের জায়গায় 40 ফুট করা যায় কিনা এই ব্যবস্থা করব। ধন্যবাদ। সৈয়দ মুহিবুর রহমান। আমি মনে করি যে প্রথমে এই জলাবদ্ধতার সমস্যার জন্য যে কারণ আমাদেরকে নির্ধারণ করতে হবে, এজন্য একটি পরিকল্পনা বিশেষজ্ঞদের দ্বারা একটা মহাপরিকল্পনা গ্রহণ করব এবং এই পরিকল্পনাকে ক্রমান্বয়ে বাস্তবায়িত করব। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে বেদখল হওয়া নালা বা খাল যেগুলি আছে সেগুলি পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করব, আইনগতভাবে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করব। এরপর তৃতীয়ত যে কাজটি করব সেটি হচ্ছে যে আবর্জনা যাতে ড্রেনে ফেলা না হয় সেজন্য আমি আবর্জনার নির্দিষ্ট স্থানে ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করব এবং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবস্থা করে দেব। এই হচ্ছে আমার মোটামুটি পরিকল্পনা। সৈয়দ মহিবুর রহমানের এই পরিকল্পনা সম্পর্কে যদি প্রশ্ন থাকে? হ্যাঁ, আপনি। ময়লা আবর্জনা সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে মশার উপদ্রব বাড়ছে। এটা কি আপনি নির্বাচিত হলে এর বিশেষ কোনো ব্যবস্থা নেবেন এবং কতদিন পর পর মশার ঔষধ আমাদের সিলেট শহরে বিতরণ করবেন? আচ্ছা, মশা সংক্রান্ত প্রশ্ন। তবে মশার প্রশ্নটা জলাবদ্ধতার সাথে সম্পর্কিত এই অর্থে যে জলাবদ্ধতার কারণেই মশার প্রসার ঘটে। জলাবদ্ধতা নিরসনে আর কি ব্যবস্থা আপনি নিতে পারেন? আপনি যেগুলোর কথা বললেন সেগুলো বাস্তবায়ন কতটা সম্ভব হবে? বিশেষ করে দখল উদ্ধার করা কি করে সম্ভব হবে? যেমন বশির আহমেদ বললেন যে এটা আইনগত প্রক্রিয়া আছে। আইনগত প্রক্রিয়া আছে ঠিকই, কিন্তু দখল উদ্ধার করা সম্ভব।
কারণ জনসচেতনতা যদি সৃষ্টি করি আমরা, তাহলে জনগণ তাদেরকে উদ্বুদ্ধ করবে। প্রথমত আইন তাদেরকে শক্তি প্রয়োগ, আইন ভীতি দেখাবে, শক্তি প্রয়োগ করবে। আর দ্বিতীয়ত জনগণ তাদেরকে উদ্বুদ্ধ করবে জনগণের ভয়ে, জনগণের লজ্জার ভয়ে তারা অবশ্যই ছেড়ে দিতে বাধ্য হবে। ধন্যবাদ। এটা আমি মনে করি। সৈয়দ আলী আফসার। ছড়া, নালা, খাল যেগুলো বেদখল মানে অন্যায়। সিটি কর্পোরেশনের কোনো জায়গা কারো কেউ দখল করে নিয়ে যাওয়া, এটা আমরা বরদাস্ত করতে পারা উচিত নয়। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের প্রথম দায়িত্ব, যদি আমি মেয়র হই, আমি অবৈধ দখল উচ্ছেদ করবই। প্রশাসনের সহযোগিতা হোক, সরকারি সহযোগিতা হোক, যে সহযোগিতা নিতেই হবে। পরবর্তী হবে ছড়া, খাল, নালাগুলোর দুই সাইড পাকা করে, কোনো ক্ষেত্রে ছোটো নালাগুলোর উপরে ঢাকনা দিয়ে, এবং জনগণকে আমি উৎসাহিত করব বিভিন্ন প্রচার মাধ্যমে, যাতে ওনারা ময়লা আবর্জনা ড্রেনে না ফেলেন, খাল নালায় না ফেলেন। এইভাবে আমি দ্রুত গতিতে পানি নদীতে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলে আমার বিশ্বাস আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। ধন্যবাদ। সৈয়দ আলী আফসারের কাছে সরাসরি কোনো প্রশ্ন? হ্যাঁ, তৃতীয় সারিতে মাঝখানে। আপনি যে ওয়াদা করছেন, এই ওয়াদা যদি আপনি পূরণ না করে নির্বাচিত হলে, তাহলে কি জনগণ আপনার উপরে মামলা করতে পারবে? আপনি ওয়াদা করছেন, বলছেন যে আপনি করবেন, এটা যদি না করেন তাহলে কি প্রতিকার আছে নাগরিকদের, সেটাই জানতে চাচ্ছেন উনি। আমি প্রথমে বলবো যে এই বিবিসি 1 বছর পরে আসে আবার আমাকে ডাকে আনবেন, এইখানে আপনাদের সম্মুখে উপস্থিত করবেন। যদি আমি আমার এই কার্যক্ষমতা যে প্রস্তাব পরিকল্পনা আপনাদের সামনে দিচ্ছি তা করতে অক্ষম হই, তাহলে আপনাদের সামনে ক্ষমা প্রার্থনা করে আমি পদত্যাগ করব। এবং আমি বিশ্বস্ততার সাথে বলতে পারি যে আমি এগুলো করতে সক্ষম হব এবং আপনাদের সামনে যে কোনো সময় উপস্থিত হতে পারি। কিন্তু ব্যর্থতার জন্য কোনো নাগরিক আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে? ওটাই মামলা করতে পারবেন, 100 বার মামলা করতে পারেন, আপনার অধিকার, নাগরিক অধিকার রয়েছে। বাবুল হোসেন বাবুল, মূল প্রশ্ন হচ্ছে জলাবদ্ধতার সমস্যা নিরসনে আপনার পরিকল্পনা কি? এ ব্যাপারে আমি বিশ্বের সফল যে দেশগুলো আছে ড্রেন সিস্টেম পরিষ্কার করার, আমেরিকা, ইংল্যান্ড না, ভিয়েতনাম, উজবেকিস্তান, এইগুলা দেশে আমি গেছি। একটা পৌরসভার যত সমস্যা আছে, যত কর্নারে আছে, এগুলা জানার জন্য আমি প্রায় 40টা সিটিতে বিশ্বের আমি ঘুরছি, 25টা দেশে ঘুরছি। সেখানে আমি দেখছি যে আমাদের দেশে যে ব্রিটিশ আমলের কুদাল দিয়ে এখনও নালা পরিষ্কার করতেছে, আর ওই নালা পরিষ্কার করে আবার রাস্তার সাইডে রাখে, আবার বৃষ্টির দিন ওইটা আবার ড্রেইনে পড়ে। তো এইটাতে দেখছি আমি যে বছরে অন্ততপক্ষে 100 কোটি টাকা সিটি কর্পোরেশনের নষ্ট হয়। কিছু উঠে আবার নামে, কিছু উঠে নামে। পরিকল্পনাটা বলছেন না, আপনার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা, আমি উজবেকিস্তানের যে ড্রেনেজ সিস্টেম, বা গত বছর আমি চায়নাতে দেখছি ছোটো ছোটো মেশিনারিজ আছে, তারা ওইটা দিয়ে ড্রেন থেকে আবর্জনা উঠাই নেয়, আবার আরেকটা ট্রাকে ঢুকায়। এটা খুব ছোটো প্ল্যান। তো এইটা হলে কি হবে, বছরে 100 কোটি টাকা অপচয় হবে না। একবার যদি কিছু জিনিস নেওয়া যায় একবার, তো এটা অনেক দিন পর্যন্ত চলে। ধন্যবাদ, ধন্যবাদ। সামনের সারিতে দ্বিতীয় জন। আমরা দেখেছি যে মেয়ররা নির্বাচিত হওয়ার আগে বলে যে আমরা এটা করে যাব, এই পরিকল্পনা আছে, মহাপরিকল্পনা আছে। আমি জানতে চাচ্ছি এই মহাপরিকল্পনা আপনারা কি বাস্তবায়িত করবেন, নাকি আবার মেয়র নির্বাচিত হওয়ার আগে বলবেন যে আমরা অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচিত হতে চাই? আমি এই পরিকল্পনা কতদিনে আপনারা বাস্তবায়ন করতে পারবেন আমাদেরকে এটা জানাবার জন্য অনুরোধ করছি। বাবুল হোসেন বাবুল, আপনি যে পরিকল্পনার কথা বলছেন যে চীনের মডেল অথবা উজবেকিস্তানের মডেলে এখানে ড্রেনেজ তৈরি করবেন এবং আবর্জনা পরিষ্কার করবেন, সেটা কি করতে পারবেন আপনি? এবং যদি করতে না পারেন তাহলে কি আবার পরে এসে বলবেন যে অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আরেকটা সুযোগ দেন? এইবার জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়ে ইলেকশন ম্যানিফেস্টো ঘরে ঘরে আমি পৌঁছাচ্ছি, কেন বুঝতে পারছি মানুষ এইবার সচেতন। অতীতের মতো মানুষ থাকে নাই। অতীতে ইলেকশনে দাঁড়িয়ে কে কিছু জিগার নাই, কিন্তু এইবার রিটার্ন ম্যানিফেস্টো ঘরে ঘরে দিচ্ছি যে যদি এই সমস্যাগুলো আমি সমাধান করব, 2 বছরের মধ্যে যদি এই প্রোগ্রাম সাকসেস করতে না পারি, তাইলে আমি মেয়র থেকে পদত্যাগ করব রিটার্ন।
ধন্যবাদ আমি দিছি। ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিন রিমন। দিতে পারবো না, আমি মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আমি নির্বাচিত সরকারের মাধ্যমে যতটুকু সম্ভব তাই করব, এবং আমি তো আমার পকেটের টাকা দিয়ে যে সিলেটের মহানগরীর সমস্যা সমাধান করা সম্ভব নয়, এতগুলো সমস্যা। সেই কারণে আপনার একমাত্র পরিকল্পনা হচ্ছে যে আপনি সরকারের সাথে দেন দরবার করবেন এবং সরকার করলে অবশ্যই করবেন। জনগণের জন্য করতে বাধ্য। জনগণ আমাকে নির্বাচিত করবে আর আমি জনগণের জন্য সংগ্রাম করতে পারবো না, এমন তাইলে মেয়র হইব কিসের জন্য? আমার তোরা তাদের দাবি দেওয়া আদায়ের জন্য তোরা আমার মেয়র নির্বাচিত করবে। কিন্তু আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বা সরকারের কাছে যাওয়া ছাড়া। অবস্থা বুঝিয়ে ব্যবস্থা করবো আপনার। অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। মোহাম্মদ সালাউদ্দিন রিমনের কাছে যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি। জনাব সালাউদ্দিন সাহেব, আপনার কাছে প্রশ্ন, কথা না বড় হয়ে কাজও বড় হবে, সেই দিনটা আমরা কবে পাবো? আপনি বারবার বলতেছেন আমি কাজে বিশ্বাসী। আপনার প্ল্যানটা বলতে হবে তো আমাদেরকে, মেয়র প্রার্থী হিসাবে আপনার একটা ওজন থাকতো, আপনি সেটা বলতে হবে যে আমার প্ল্যান এই প্ল্যান। কথায় না বড় হয়ে কাজে বড়, আমাদের বলছিল আমাদের দেশ হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনি প্রশ্নটা করুন। প্রশ্নটা হচ্ছে আপনার একটা, আমরা জানতে চাচ্ছি নাগরিক বৃন্দ, যে আপনি মেয়র নির্বাচিত হলে এই পয়েন্ট নিষ্কাশনের উপর আপনার কি প্ল্যানিং আছে? আপনি কি কোনো ধরনের এই প্রশ্ন আমাদেরকে বলতে পারবেন যে আপনি পয়েন্ট নিষ্কাশন সম্বন্ধে এতটুকু আপনি আমাদেরকে উপকৃত করতে পারবেন? নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে আপনি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলতে পারেন কিনা? জলাবদ্ধতা যাতে নিরসন ঘটে, জলাবদ্ধতার সমস্যা, কিছু বলেন কিনা? জলাবদ্ধতার সমস্যা মনে করেন যে সিলেট শহরের ড্রেনগুলা ছোটো, এগুলা মোটা করবো, বড় করবো। যদি কেউ দখল করি আনে, দখলগুলা ছুটাইমু এবং রাস্তা উঁচা করবো। বিভিন্ন জায়গাত বহু মার্কেট বানাইছেন, বাসা বানাইছেন। আপনারা সিলেটবাসী যদি, মহানগরবাসী যদি সচেতন হন, এগুলো তো সমস্যা সমাধান হইয়া যায়। আপনারা তো এক হাত ছাড়েন না, আধা হাত ছাড়েন না, আপনারা তো বাসা বানাইয়া ফেলেন, মার্কেট করিয়া ফেলেন। মার্কেটের নিচে আন্ডারগ্রাউন্ড নাই, যানজটের সমস্যা হয়। আমরা যদি সিলেটবাসী, মহানগরবাসী যদি সচেতন হইতে, আমরা নিজেরাই সমস্যা সমাধান করতে হয়। সরকার লাগে না, লোকাল গভর্নমেন্ট লাগে না, নির্বাচিত সরকার লাগে না। ধন্যবাদ। সৈয়দ হাবিবুর রহমান হিরণ। ড্রেনেজ ব্যবস্থার কথা যেহেতু এসেছে, এটা সিলেটের মানুষের অত্যন্ত দুর্ভোগপূর্ণ একটি সমস্যা। প্রশ্নকর্তা প্রথমে 60টি ছড়ার কথা উল্লেখ করেছেন। এই যে 60টি ছড়ার কথা উল্লেখ করেছেন, এই 60টি ছড়া সিলেটের ঐতিহ্য, ওইগুলা দিয়ে একসময় নৌকা চলাচল করত। এই ছড়াগুলো অতীতে যারা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের ছিলেন, এই ধরনের কর্মকর্তা যারা ছিলেন, উনাদের সাথে দহরম মহরম করে যারা ছড়ার পাশে বাসাবাড়ি আছে, উনারাই দখল করে নিয়েছে। আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি দেখব এই ছড়া, এই সমস্ত ছড়াগুলো যারা নিয়েছেন তাদের লিস্ট করব, এবং কখন, কাদের আমলে, যারা চেয়ারে ছিলেন কাদের আমলে ওইগুলা তারা লিজ নিয়েছিলেন। যদি কারো আমলে লিজ নেওয়া না হয়, তাহলে আমি শহরের, আমার একটা পরিকল্পনা আছে, শহরের প্রত্যেকটি ক্লাবকে সমন্বিত করে আমি সিলেটের উন্নয়ন করতে চাই। সিলেট থেকে হাইজ্যাক, সন্ত্রাস অনেক কিছু উন্নয়ন করতে চাই। তাদেরকে নিয়ে, আমাদের সিলেটের মানুষ অত্যন্ত হৃদয়বান, মানুষকে বললেই কিন্তু তারা অবৈধ দখল ছেড়ে দিবে। ওই ছড়াগুলা আমরা উদ্ধার করে রহমানের কাছে যদি আপনাদের কোনো সরাসরি প্রশ্ন থেকে থাকে তাহলে। হ্যাঁ, আপনি। আমি জনাব সৈয়দ হাবিবুর রহমান হিরণের কাছে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে সিরাজগঞ্জে একটা কিন্তু বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প আছে, অর্থাৎ আবর্জনা থেকে আমাদের দেশেও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তা আমাদের সিলেটের যে আবর্জনাগুলো আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে উনি যদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কতগুলো লরিতে করে কালেকশন করেন প্রতিদিন, এবং একটা অ্যান্টি ডাম্পিং স্টেশন করে সেখানে যদি উনি ওই বর্জ্যগুলোকে রিসাইক্লিং করে তারপরে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা ঠিক আমাদের বাঘাবাড়ি আপনি অন্য আরেকটা পরামর্শ দিচ্ছেন, কিন্তু আপনার তাহলে প্রশ্ন আপনি কি? এটা করবেন কিনা, আপনি এই ব্যবস্থাটা নেবেন কিনা? 100 কোটি টাকাও যদি করতে পারেন অপচয় না করে। সৈয়দ হাবিবুর রহমান হিরণ, প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে যে আবর্জনাগুলো সংগ্রহ করে সেটাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেবেন কিনা। কিন্তু আপনি যে মূল পরিকল্পনার কথা বলছেন যে ছড়াগুলোকে উদ্ধার করে জলাবদ্ধতার সমস্যা সমাধান করা যাবে, শুধু ছড়াগুলো উদ্ধার করলেই কি জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে? আর কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, এই ছড়াগুলো উদ্ধার করলেই জলাবদ্ধতার সম্পূর্ণ সমাধান হবে না। শহরের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নয়ন করে আমাদের শহরের যে সমস্ত ডাস্টবিন আছে
ওই ডাস্টবিনগুলো আমাদের শহর অত্যন্ত নোংরা হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে 10 সেকেন্ডে শেষ করুন। হ্যাঁ, আমাদের প্রত্যেক পাড়া মহল্লায় আমি নতুন ডাস্টবিন করব এবং আমার ভাই যে বিদ্যুতের কথা বলছেন, আমি নির্বাচিত হলে বিদ্যুতের একটা প্ল্যান্ট স্থাপন করব। ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়া। জলাবদ্ধতা এটা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জন্য এটা প্রথম ইস্যু। জলাবদ্ধতা যে ছড়াগুলো আছে এইগুলাকে আমরা অবৈধ দখলদার যারা আছে তাদেরকে আমরা উদ্ধার করতেই হবে। এটা জনগণের চাহিদা। সিটি কর্পোরেশনের 2,50,000 মানুষের অসুবিধা থেকে 2-4 জন যারা 10 জনে এটাকে অবৈধভাবে দখল করে রাখছে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, তাদের কাছ থেকে এটা আনতে হবে। এবং আমরা যেটা সংস্কার করব, যে সড়া করা বারবার বলতেছি, আমাদের কিছু কিছু জায়গায় উঁচু জায়গা আছে, এইগুলা যদি আমরা সড়াগুলোরে খনন করি, তারপরেও একটা ভালো গার্ডওয়াল দিয়ে আমরা, যেহেতু কোনো খালি আবর্জনা নয়, কোনো মাটিও যেন সেই চড়ার মধ্যে না পড়তে পারে, এটার গভীরতা যেন কমে না যায়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আবর্জনা যেগুলো আছে আবর্জনার কথা আপনারা বলছেন, এই জলাবদ্ধতাকে দূর করতে হলে এইটার যে জায়গাতে ছড়া নাই সেখান থেকে আমরা ছোটো ড্রেন এনে এইখানে আমাদের লিঙ্কেজ করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়ার কাছে যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে, একদম পিছনে। আমার আপনার কাছে প্রশ্ন, যে আপনারা যেই নির্বাচনের আগে আসেন না কেন, প্রত্যেকেই শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন আমি আসলে এইটা করব সেইটা করব, করার কোনো কাজ নেই। কিন্তু যারাই আসে তারাই আবার যেই জমি অন্য যারা ভোগ দখল করে, অন্য যে কমিশনার থাকে, মেয়র থাকে, তাদের নেতারাই এগুলো দখল করে এবং তারা যখন সামনে আসে তারা আবার বলে আমরা ব্যবহার করব। কিন্তু আপনি যদি নির্বাচিত হন তাহলে এই পিছনের যে কাজগুলো চলে আসছে বিভিন্ন রকম, যার নেতারা সেই ছড়াগুলো দখল করে আছে, আপনার নেতারাও দখল করবে কিনা সেই প্রতিশ্রুতি আপনি দিতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ক্ষমতাবানদের পক্ষে দাপট দেখিয়ে অনেকে দখল করে রাখেন, আপনি নির্বাচিত হওয়ার পরে আপনার সাথে সম্পর্ক আছে এরকম ক্ষমতাবানরা দাপট দেখিয়ে একই জিনিস করবেন কিনা, বা যারা দখলে রেখেছেন তাদেরকে আপনি উচ্ছেদ করবেন কিনা, খুব সংক্ষেপে বলতে হবে, 20 সেকেন্ডে। প্রথমে এরা নির্বাচিত যেই হবে সেই একজন নিরপেক্ষ লোক হবে, নিরপেক্ষতাকে সে বজায় রাখতে হবে। এবং সবাই যারা আছে, যাদের আপনারা এটা ইঙ্গিত করেছেন দলীয়ভাবে, এটা দলীয় কোনো কিছু হবে না, ইনশাল্লাহ এটা নির্দলীয় থাকবে এবং সবার জন্য সমান অধিকার থাকবে। এবং নেতা যারা আছেন কেউ এই সুযোগ পাবে না। এত লোককে সিটি কর্পোরেশনকে 2-4 জন জিম্মি করে সিটি কর্পোরেশন নষ্ট করে দেওয়া যাবে না। ধন্যবাদ। আপনারা শুনছেন নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিবিসি বাংলার আয়োজন নির্বাচনী সংলাপ। মেয়র প্রার্থী যে 7 জন এখানে আছেন, সেই 7 জনের কাছে আমার প্রশ্ন, যে আপনি কেন মনে করছেন যে আপনি এই পদের জন্য যোগ্য? শুরু করব সৈয়দ হাবিবুর রহমান হিরণ, আপনাকে দিয়ে। ধন্যবাদ। আমাকে মেয়র প্রার্থী হিসেবে যোগ্য মনে করছি এই কারণে, সিলেটের মেয়র পদে থেকে জনগণের সম্পদ যারা লিজ দিয়ে, পার্কের জায়গা লিজ দিয়েছিলেন, ওইটা আন্দোলন করে রক্ষা করেছি। টয়লেটের জায়গা লিজ দিয়েছিলেন, আন্দোলন করে রক্ষা করেছি। সিলেটের রেজিস্ট্রারি মাঠ, ওইখানে বিল্ডিং হতে ছিল, আন্দোলন করে রক্ষা করেছি। ওইখানে কালাপাথরের মাঠ, সেখানে ভূমিকে করে নিয়ে যাচ্ছিল, আন্দোলন করে রক্ষা করেছি। এরপরে সুহাসিনী দাস মাসিমার বাড়ি, সেটা লিজ দেওয়া হয়েছিল, আন্দোলন করে রক্ষা করেছি। নজরুল একাডেমি ভূমিকে করে নিয়ে যাচ্ছিল, আন্দোলন করে রক্ষা করেছি। এই সমস্ত কাজ আমার দ্বারা এখন নতুনভাবে এই যে মাসিমপুর হাওর, সেখানে ভূমিকে করে ওইটা গ্রাস করতে চাচ্ছে, আমার নেতৃত্বে আরেকটি আন্দোলন এইখানে রচনা হতে যাচ্ছে। আমি সিলেটে একমাত্র সর্ববিষয়ে প্রতিবাদ করি বিধায় মানুষ আমাকে বলছে আপনি মেয়র নির্বাচিত হন, আমাদের ওই সমস্ত সমস্যায় আর পড়তে হবে না, এই জন্য আমাকে যোগ্য মনে করছি। ধন্যবাদ। সৈয়দ হাবিবুর রহমান হিরণের যে যোগ্যতা সংক্রান্ত প্রশ্ন, সে সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, হ্যাঁ, একদম সামনের সারিতে। আমি হাবিবুর রহমান হিরণ সাহেবকে একটি প্রশ্ন রাখতে চাই। আমার এলাকা সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, যেহেতু সুরমা নদীর পাশে, তো বিভিন্ন সময় দেখা যায় এখান থেকে ড্রেজিং বসিয়ে বিভিন্ন লোক মাটি খুদাই করে নিয়ে যায়। আপনি বলেছেন ড্রেজিং বসাইলে ভালো, কিন্তু আমরা জানি যে ড্রেজিং বসানোর পরে অনেক সময় দেখা যায় 2 ধারের মাটি ওই নদীর মধ্যখানে চলে যায়, তখন আমাদের জন্য বিরাট অসুবিধা হয়। এ ব্যাপারে আপনি যদি নির্বাচিত হন মেয়র হিসাবে, তাহলে কি ব্যবস্থা নেবেন? আপনার পাশের জন।
আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি একবার প্রদেশ আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেই প্রদেশ আন্দোলন আবার এখন স্থিমিত হয়ে আছে। আপনি যদি মেয়র হিসাবে নির্বাচিত হন তাহলে সেই আন্দোলনকে ত্বরান্বিত করবেন কিনা? আর আমাদের ধন্যবাদ। একটাই প্রশ্ন, আপনি নির্বাচিত হলে যানজট নিরসনে কি পদক্ষেপ গ্রহণ করবেন? আপনার প্রশ্ন বোঝা যায়নি, আপনি যদি আবার একটু বলেন। আপনি নির্বাচিত হলে নগরীর যানজট নিরসনে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ। আপনার কাছে যে প্রশ্নগুলো এসছে এগুলো সম্পর্কে সংক্ষেপে বলতে হবে, খুব বেশিক্ষণ পাবেন না। প্রদেশের আন্দোলন করেছিলেন। আমি প্রদেশ আন্দোলন সমন্বয় পরিষদ সমগ্র বাংলাদেশের আমি সদস্য সচিব। আমরা চাচ্ছি মানুষের কাছে মানুষকে ক্ষমতায়ন করা, এই পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন করা, সব কিছু ঢাকায় আছে। ঢাকার থেকে সমস্ত বাংলাদেশে আমরা 8টা প্রদেশ করতে চাচ্ছি। তখন ওইখানে প্রদেশই নির্ধারণ করবে তার প্রদেশের উন্নয়ন পরিকল্পনা সব কিছু। এই জন্য আমার প্রদেশ আন্দোলন মেয়র নির্বাচিত হলে আরও বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। আমি সমস্ত দেশের সাথে এখন যেভাবে যোগাযোগ করছি, আমি মেয়র হলে আরও বেশি যোগাযোগ করতে পারব। আর ড্রেজিং সংক্রান্ত যে প্রশ্ন এসছে, দ্বিতীয় নম্বর, এই যে 10 নম্বর ওয়ার্ডের কথা বলছেন, আমার মার্কা চশমা। আমি চশমা দিয়ে ভালো করে দেখতে চাই কোথায় কি সমস্যা আছে। আমি যদি নির্বাচিত হই, আপনার আমার জন্মের পূর্বে এই দিকে আগে স্টিমার চলতো, তখন তো নদীর নাব্যতা আরও বেশি ছিল। এখন এইখান থেকে ড্রেজিং করলে এই যে নদীর পার ভেঙে যাবে, ওইটা আমি বিশ্বাস করি না। ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিন রিমন, আপনি কেন মনে করছেন যে আপনিই যোগ্য? আমি মেয়র যোগ্য। সিলেটবাসীর বিভিন্ন দাবি দাওয়া লইয়া আমি আন্দোলন সংগ্রামে আসলাম। সিলেট বিভাগ আন্দোলনের সময় আমি আসলাম। সিলেটে বিভিন্ন সময় লোডশেডিং হয়, সন্ত্রাস, মাদকদ্রব্য, অসামাজিক কার্যকলাপ, এইসবের বিরুদ্ধে আমি প্রতিরোধ করছি। যার কারণে আমি আমারও যারা সন্ত্রাস, মাদকদ্রব্য, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে, প্রতিবাদ করতে পারবে, তারাই মেয়র যোগ্য। যার কারণে আমি এইসবের সিলেট বিভাগের সময় আমি আন্দোলনে আসলাম। বিভিন্ন সময় সিলেট বিভাগ গণদাবি কেন্দ্রীয় কমিটির মেম্বার, রেড কিচেন সোসাইটির লাইফ মেম্বার, বিভিন্ন সামাজিক সংগঠনের লগে আমি জড়িত। সিলেটের বিভিন্ন দাবি দাওয়া লইয়া আমি আন্দোলন করি। ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিন রিমনের প্রার্থিতা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আপনি তৃতীয় সারিতে মাঝখানে। আপনি বলছেন বিভাগ, জেলা, ডিস্ট্রিক্ট, এখানে মহানগর একটা সংলাপ চলছে। আপনি মহানগরের একজন মেয়র, আপনি বলছেন বিভাগ, দেশ, প্রদেশ, এইসবের দোকানে মহানগরের হিসাবে আপনি কথা বলেন। আপনি মহানগর পাস করলে কি করবেন এই না বলি আপনি বিভাগ বলছেন। একদম পিছনের ঠিক আগের সারিতে দাঁড়িয়েছেন আপনি। আপনি যদি মেয়র নির্বাচিত হন তবে শিক্ষা খাতে সর্বোচ্চ অধিকার দিবেন কি? আর কেউ? হ্যাঁ, আপনি চতুর্থ সারিতে। আমি শিক্ষা সংক্রান্ত কোনো ব্যাপারে কোশ্চেন করতে চাচ্ছি না, বাট আমার কোশ্চেন হচ্ছে দুর্নীতি নিয়ে। আমার কথা, দুর্নীতির জোয়ারে যে দেশ ভাসছে, আমাদের যারা মেয়র পদপ্রার্থী তারা কি এমন কোনো বিশ্বাসযোগ্য যুক্তিমূলক ওয়াদা আমাদেরকে দিবেন যাতে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে আপনারা দুর্নীতি করবেন না? ধন্যবাদ। সালাউদ্দিন রিমন, 3টি প্রশ্ন এসছে আপনার জন্য। আপনি মহানগরের জন্য কি করবেন? আপনি বিভাগীয় আন্দোলন করেছেন, কিন্তু মহানগরের জন্য কি করবেন? আমি মেয়র নির্বাচিত হইলে আমার মার্কা দেওয়ালগড়ে। আমি মেয়র নির্বাচিত হইলে বেকার যুবক ভাইদের কর্মসংস্থান করব। আর শিক্ষার ক্ষেত্রকে কি কোনো বিশেষ গুরুত্ব দেবেন? অবশ্যই প্রথমে শিক্ষার ক্ষেত্রে আমি বেশি জিও দিব, কারণ সিলেট মহানগরের ভিতরে গরিব ছেলেমেয়েরা আছে, তাদের জন্য আমি ফ্রি লেখাপড়া করার সুযোগ করিয়া দিব। দুর্নীতির প্রশ্ন যেটি এসছে, যে দুর্নীতি যে করা হবে না, সেটার ব্যাপারে আপনি কি ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন? আমার বিরুদ্ধে যদি একবার দুর্নীতির নাম লাগে, তা আমি বাংলাদেশের সাবেক মন্ত্রী এমপির মতো নয়, আমি বিশ্বের মন্ত্রী এমপির মতো একবার যদি আমার নামে দুর্নীতির নাম আসে, আমি সাথে সাথে পদত্যাগ করবো এবং আপনাদের ক্ষমতা আপনাদের হাতে হস্তান্তর করবো। ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়া, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন এই পদের জন্য? আমি রাজনীতিতে জড়িত হয়েছি, আমার ব্যবসা বাণিজ্য ছিল, এগুলো ছেড়ে দেশে আসছি। এখন দেশে আমি বিগত দিন থেকে রাজনীতির একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি এই যে বিগত সিটি কর্পোরেশনের অবস্থাগুলা এবং আমাদের যে মেয়র ছিলেন, আমাদের যে চেয়ারম্যান ছিলেন, সাহেবেরা ছিলেন, ওনাদের অনেক কিছু শুনেছি, অনেক কিছু আমরা দেখেছি। আমাদের কিন্তু ওয়াদা করে
ওয়াদা যদি না রাখতে পারি আমি ওয়াদা করবো কেন? কেন ওয়াদা আমি করবো? আমি গুনাহগার হব কেন? আমি কাজ করতে হলে আমার হৃদয়ে যদি জনগণ থাকে, এই 2,53,000 আমাদের নগরবাসী যদি আমি মনে করি তাদের জন্য আমি কাজ করব, সবাইকে নিয়ে করব, আমার বুকের মধ্যে যদি এই আশা থাকে, কাজ করার টেন্ডেন্সি যদি আমার থাকে, তাহলে ওয়াদা করবো কোনো, ইনশাআল্লাহ সেইগুলো দূর হবে। ওয়াদা করে কোনো লাভ নাই, এটা পূর্ণ হয় না। অনেক ভোট আপনারা দিয়েছেন, একবার যদি আপনারা মনে করেন আমি পারবো, যদি 5 বছরের জন্য আমাকে যদি আপনারা মনোনীত করেন, আমি যদি মেয়র হই, তাহলে আপনাদের এই কাজগুলা ইনশাআল্লাহ সমাধান হবে। এটাই আমার ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়ার কাছে সরাসরি প্রশ্ন থাকলে আপনি চতুর্থ সারিতে। আমি মেয়র পদপ্রার্থী সদস্যদেরকে বলছি, আপনারা আমাদের মহিলাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? মোহাম্মদ কুনু মিয়ার কাছে যদি তার প্রার্থিতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে। প্রার্থিতা সম্পর্কে স্যার আমরা কি বলবো, আগের অনেক কিছু আমরা জানি, বর্তমানে আমরা সবাই এককভাবে কোনো কাউকে আঘাত দিতে চাই না, কিন্তু আপনাদের কাছে আমার একই বক্তব্য, আপনারা দুর্নীতিমুক্ত হয়ে সব কিছুতে স্বচ্ছতা রেখে কাজ করবেন কিনা সে বিষয়ে আপনারা সামনের সারিতে আপনি। জনাব কুনু মিয়া, আপনি প্রবাসে থাকেন, আমার জানা মতে আপনি যুক্তরাজ্যে থাকেন, এবং আমি যতটুকু পত্রিকাতে দেখেছি যে বাংলাদেশ বিমান আপনার কাছে 3 কোটি টাকার মতো পায়, সেই টাকাটা কি আপনি পরিশোধ করেছেন? এবং দুর্নীতির জন্য আজকে প্রশ্নটা করলাম। এবং জনাব বাবুল হোসেন বাবুল সাহেব, আপনি বিগত আপনি শুধু মোহাম্মদ কুনু মিয়ার কাছে প্রশ্ন ছাড়া দ্বিতীয়টা করতে পারবেন না এখন। ধন্যবাদ আপনাকে। আপনি। আমি জনাব কুনু মিয়ার কাছে জানতে চাই, সিলেট নগরীর ভিতরে কতজন লোক সংখ্যা বসবাস করে? উনি বলেছেন 2,53,000। যেই নগরে 7 লক্ষ লোকের বসবাস, সেই নগরে তিনি 2,53,000 হিসাব করে নগর পরিচালনা করবেন কিভাবে, আমি জানতে চাই। ধন্যবাদ। মোহাম্মদ কুনু মিয়া, আপনাকে প্রথমে যে অভিযোগ এসছে সেই অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে, যে আপনি বিমানের কাছে আপনার বকেয়া আছে, সেই বকেয়া পরিশোধ করেছেন কিনা। তারপরে হচ্ছে যে আপনি প্রবাসে থাকেন, আপনি কেন এখানে মেয়র পদে প্রার্থী হচ্ছেন? আমি আপনার সংসদ নির্বাচন করেছি বিগত নির্বাচনে, গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে 6 নম্বর থেকে। সেই সময় এই অভিযোগগুলো আমার উপরে এসেছিল, আমি চ্যালেঞ্জ করেছি। এবার প্রবাসেও আমার উপরে এই অভিযোগ এসেছিল। যখনই কোনো নির্বাচনে আমি দাঁড়াই, তারা কেউ না কেউ এই অভিযোগ নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার সামনে আসুক, সৎ থাকলে আমাকে প্রমাণ করুক সরকারের কাছে যে আমি 1 টাকা সরকারের দেই, আমি সাথে সাথে পরিশোধ করে দেব, এবং আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। আর এই নগরীতে নাগরিকের সংখ্যা সম্পর্কে আপনি যে তথ্য দিয়েছেন, সেটা কি সঠিক না আপনি শুধু ভোটারদের সংখ্যা বলেছেন? আমি ভোটারদের সংখ্যা বলেছি। আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই, তাহলে আপনারা যদি করেন যে কত লোক সেখানে আছে, সেইটা আমি বাহির করব, এবং সেইভাবেই আমার কাজ। এখন আপনি জানেন না যে এই নগরীতে কত নাগরিক আছেন? 7-8 লক্ষ আছে। 7-8 লক্ষ আছেন। আর আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি অনুযায়ী প্রশ্ন পেয়েছি যে মহিলাদের বিষয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? মহিলাদের জন্য আমরা বিভিন্ন রকম ইনস্টিটিউট করার দরকার আছে, শিক্ষা প্রশিক্ষণ করার দরকার আছে, কারণ তাদেরকেও আমাদের কাজে লাগাইতে হবে, এবং তাদের দ্বারাই আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনে অনেক উন্নয়ন হবে। তারা যদি আমাদের সাথে একসাথে কাজ করে, আমরা তাদেরকে নিয়ে অনেক বিভিন্ন ধরনের, যেমন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমি সিলেট আপনার একটা সংগঠনের সঙ্গে জড়িত হয়েছি, সিলেট নগর উন্নয়ন পরিষদ করে একটা পরিষদ আছে, তাদের কার্যক্রম দেখেছি। ধন্যবাদ। অনেক সুন্দর, সেটা নিয়েই আমরা আগাবো সবাই মিলে একত্রিতভাবে, মহিলা এবং পুরুষ নিয়েই আমরা আগাবো ইনশাআল্লাহ। বশির আহমদ, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন মেয়র পদে? আমি প্রবাসে থাকি। প্রবাসে আমার একটা পরিকল্পনা ছিল গত 2005 আমি পরিকল্পনা করছি সিলেট সিটি কর্পোরেশনের একটা অ্যাসোসিয়েশন অফ মিশিগান শাখা, এটা আমি বাস্তবায়ন করার জন্য আমার অনেক দিনের স্বপ্ন, এবং এই কারণে আমি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর জন্য আবেদন করেছি, এবং আমি ক্যান্ডিডেটও হিসাবে আমি আজকে আসছি। আমি যদি
জনগণ আমাকে নির্বাচিত করতে পারে ভোটার মাধ্যমে, তাহলে আমি জনগণকে একটা মূল্যবান উপহার দেব, যেটা আমি মরার পরে ওরা স্মরণ করে। বশির আহমদের কাছে যদি তার প্রার্থিতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি আপনি নির্বাচিত হলে শিক্ষাক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন যাতে সিলেটের শিক্ষার মান ও হার বৃদ্ধি পায়? হ্যাঁ, আপনি ধন্যবাদ। আমাদের 25 নং ওয়ার্ডের অনেকগুলো বস্তি রয়েছে, তারা কিন্তু শিক্ষার আলো পায় না এবং ড্রেনের সমস্যাও রয়েছে অনেক। তাই আমি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই ছোটো ছোটো বালক যারা রয়েছে, যারা বস্তিতে বসবাড়িতে যারা পড়ালেখা করার সুযোগ পায় না, তাদের জন্য আপনি কী ব্যবস্থা করবেন? ধন্যবাদ। একেবারে পিছনে। বর্তমানে সিলেটে প্রচুর ছাত্র আবাসন সংকট রয়েছে, আপনি মেয়র নির্বাচিত হলে এ ব্যাপারে আপনার কি ভূমিকা থাকবে? কিসের উপদ্রব বেড়েছে? প্রচুর ছাত্রাবাসের সংকট রয়েছে। ছাত্রাবাসের সংকট। আরো একজনের মন্তব্য নিতে পারি। হ্যাঁ, সামনে 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 ওই যে ওইখানে। আচ্ছা, অতীতের আপনার কোনো অবদান আছে কি যে এর সামনে গেলে প্রতিশ্রুতি দিয়ে আপনারা মানে করবেন, কিন্তু অতীতে করেছেন এরকম কোনো দৃষ্টান্ত দেখান যেটা মানুষ বিশ্বাস করতে পারে যে ভবিষ্যতেও করবেন, এরকম কোনো দৃষ্টান্ত আছে কি আপনার অতীতে? ধন্যবাদ। বশির আহমদ, অতীতের কোনো দৃষ্টান্ত আছে যে আপনি কথা দিয়ে কথা রাখতে পেরেছেন? না, আমার এই ধরনের কোনো বদ অভ্যাস নাই, মিথ্যা বলার বদ অভ্যাস নাই। আমি কাউকে ওয়াদা করি নাই যে সোনার হরিণ দিব, আগ্রার তাজমহল দিব, এ ধরনের কোনো ওয়াদা করে আমি কারো কাছ থেকে ভোট নিতে চাই না। যারা নেয় বা নেবে ওরা মিথ্যা দুকাবাজ, পলিটিক্সের অপর নাম তো আপনারা জানেন, টিক্স অর্থই দুকাবাজি করা। আমি এ ধরনের কোনো ওয়াদা করবো না, আপনাদের সাথে টিক্স মারে ভোট নিব না যে আমি এই করবো সেই করব। ধন্যবাদ। আর অন্য যে প্রসঙ্গগুলো এসছে সেগুলো সম্পর্কে কোনো মন্তব্য করতে চান? শিক্ষার ক্ষেত্রে সমস্যা, বস্তিতে সম্প্রসারণ ঘটা, ছাত্রাবাসের সংকট, শিক্ষা, বাচ্চাদের শিক্ষা যেটা বলছেন উনি আমার আর প্রশ্ন করছেন, বাচ্চাদের আমি যাদের গার্জেন নাই ওদের এতিমখানার ব্যবস্থা করে শিক্ষার ব্যবস্থা করে দেব, গভর্নমেন্টের সহযোগিতা নিব, জনগণের সাহায্য নিব। ধন্যবাদ। বাবুল হোসেন বাবুল, আপনি কেন মনে করছেন যে আপনি মেয়র পদে যোগ্য? আমার চিন্তা, আমার যোগ্যতা, পুস্তিকা আকারে আমি ডোর টু ডোর জনগণের কাছে পাঠিয়েছি। 15 বছর 3 মেয়াদে আমি পৌরসভার চেয়ারম্যান 2 বার, উপজেলার চেয়ারম্যান 1 বার এই টাউনের হয়েছে। আমার জানা আছে জনগণের সুখ দুঃখ কোন জায়গায়, আমি কি করেছি, কি করব জিনিসের উপর আমার যোগ্যতা কতটুকু ওই পুস্তিকা আকারে আছে। আমি ক্যালকাটা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে আমাজন ফরেস্ট পর্যন্ত, দুনিয়ার বিভিন্ন নগর, আপনাদের যা যা সমস্যা এইগুলো সম্বন্ধে আমি জানার চেষ্টা করছি। যে কোনো পাবলিক মিটিংয়ে গেলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেইগুলো ব্যাখ্যা দিব। এইখানে 1 মিনিটে কিছু বলা সম্ভব নয়। সুতরাং আপনি বলছেন আপনার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনি আপনার মেয়র পদের প্রার্থী হয়েছেন। সামনের সারিতে হাত উঠিয়েছিলেন আপনি। আপনি মেয়র নির্বাচিত হলে আধুনিক নগর জীবনের নারীদের জন্য টাউন বাস চালু করবেন কিনা? আধুনিক নগর জীবনে নারীদের জন্য টাউন বাস চালু করবেন? টাউন বাস চালু করবেন কিনা? এদিকে হ্যাঁ, আপনি। আমার প্রশ্ন বাবুল হোসেন বাবুলের কাছে, আপনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কিছু করবেন কিনা? ধন্যবাদ। আপনি। আমার প্রশ্ন, যে এতদিন হয়তো আপনি কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে এই মহানগরের জনগণের উন্নয়ন করেছেন, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি জনগণের কাছে
আসতে পেরেছেন কি না, এবং এমন কি করেছেন যা দেখে আমরা ভোটাররা উদ্বুদ্ধ হব যে আপনাকে আমরা ভোট দিতে চাই, আপনি যোগ্য। এটা আপনি একটু বলেন, জনকল্যাণে আপনি কি করেছেন। আরো একজন নেব। হ্যাঁ, আপনি চতুর্থ সারিতে মাঝখানে, চতুর্থ সারিতে মাঝখানে। সিলেটে একটি গান আছে, একবার দাঁড়া বন্ধু বহুদিন পাইছি তোমার লাগ। তো আজকে আপনাদের কল্যাণে আমরা ওনাদের পেয়েছি, তো একটু মন করে কথা বলতে চাই। প্রশ্নটা করুন। প্রশ্নটা হচ্ছে, নির্বাচন আসলে আপনারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেন, আমাদের উন্নয়নের ফুলঝুরি জড়ান। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনার নিজের এবং নিজের সন্তানাদের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা করেছেন, সেটা কি বলবেন কি? ধন্যবাদ। এখন প্রশ্ন যে কটা এসছে সেগুলো খুব সংক্ষেপে আপনাকে উত্তর দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকেছেন অনেকদিন, সুতরাং সে কারণে আপনার প্রভাব ছিল এরকম একটা ধারণার কথা বলেছেন। আসলে রাজনৈতিক দলের বাইরে আপনি জনগণের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছেন সেই প্রশ্নের কোনো জবাব দেবেন কিনা? আমার জীবনে আমি কোনো সময় কোনো দলের প্রার্থী হয়ে ইলেকশন করি নাই। 73-তে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দলের ইচ্ছার বিরুদ্ধে, এরপরে 5 বছর পরে আবার দলের নমিনেশনের বিরুদ্ধে, আবার উপজেলার চেয়ারম্যান, আবার স্বতন্ত্র এই টাউন থেকে খেলছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তাদের বিরুদ্ধে আমি 47,000 ভোট পাইছি স্বতন্ত্র হিসাবে। আর মুক্তিযোদ্ধাদের জন্য কোনো আপনার আলাদা কোনো কর্মসূচি থাকবে? আমি মুক্তিযোদ্ধাদের জন্য পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন লালদিঘি হকার মার্কেটে সমস্ত হকার মার্কেট রেজলিউশন পাস করে মুক্তিযোদ্ধাদের প্রজেক্টের জন্য দিয়েছিলাম। নারীদের জন্য শহরে কোনো বিশেষ টাউন সার্ভিস চালু করবেন কিনা? এটা টাউন সার্ভিস তো খুব কঠিন বিষয় নয়, এর থেকে আমার বুকলেটে আরও অনেক সুন্দর জিনিস আছে নারীদের জন্য, আপনি দয়া করে সেটা খেয়াল রাখবেন। আমি আদিবাসী এবং নারীদের জন্য আলাদা মিনা বাজার, যেখানে মহিলারা বিক্রি করবে, মহিলারা। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন যেটা এসেছে যে আপনি আপনার এবং আপনার সন্তানদের জন্য কি পরিকল্পনা করেছেন? আপনি আপনার এবং আপনার সন্তানদের উন্নয়নের জন্য কি ব্যক্তিগত পরিকল্পনা নিয়েছেন? আমার ছেলে এবং মেয়েরা আমার পরে আপনাদের সেবায় তারা নিয়োজিত হবে এই দেশে এসে। ধন্যবাদ। সৈয়দ আলী আফসার। সিলেট আমার জন্মস্থান, আমার পিতৃভূমি, মাতৃভূমি। আমি সিলেটের মহানগরবাসীর দুঃখ দুর্দশা দেখে খুব চিন্তিত হলাম যে জনগণ কেন দাবি করবে মেয়রের কাছে যে আমাকে পানি দাও, বিদ্যুৎ দাও, এই দাও, সেই দাও। বিবেকসম্পন্ন মেয়রের প্রয়োজন, যে জনগণের চাহিদা নিজে বুঝেই জনগণের চাহিদা মেটাতে সক্ষম হবে। আমি চাকরি জীবনে প্রশাসনিক চাকরি করেছি দেশের বাইরে, কায়রো, লন্ডন, প্যারিস, দামাস্কাস, আনকারা, দিল্লি, আবুধাবি, আমস্টারডাম, ব্যাংকক, ওইগুলার সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিকল্পনা আমি সরজমিনে পর্যবেক্ষণ করেছি, অবলোকন করেছি, কাঠামোগত সাইটগুলা বিচক্ষণতার সাথে দেখেছি। আমি যখন সিলেটে এসেছি, সিলেটে এসে দেখেছি আমি আমার সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ট্যাক্স নেয়, জনগণকে কিছুই দেয় না। ওরা জনগণকে বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, বিবাহের ভাতা, আবাসিক ভাতা সব ভাতা দেয়, আমরা কিছুই দেই না। অথচ জনগণের জন্য রাস্তায় লাইট জ্বালাতে পারি না, রাস্তা গর্তটা বন্ধ করতে পারি না, ড্রেনেজ সিস্টেম করতে পারি না। এ সমস্ত দেখে আমি অত্যন্ত হতাশ হয়ে দেখেছি যে আমার মধ্যে সেই প্রতিভা আছে, আমি কিছু দিতে পারি আমার জন্মস্থানের মানুষকে। তাই আমি বিশ্বাস করি যে এই যোগ্যতা নিয়ে আমি আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। সৈয়দ আলী আফসারের কাছে যদি কারো কোনো তার প্রার্থিতা সম্পর্কে প্রশ্ন থাকে, আপনি দ্বিতীয় সারিতে, মা থেকে পঞ্চম জন। আমি বলতে চাই বেকার সমস্যা দূরীকরণে আপনার ভূমিকা। এদিকে, হ্যাঁ, দ্বিতীয় সারিতে তৃতীয় জন, মা আমার ডান দিকে। আমি অনেকক্ষণ পরে সুযোগ পেলাম প্রশ্ন করার জন্য। আপনি প্রশ্নটা করুন। যেটা হচ্ছে প্রশ্নটা, আমরা আসলে ভয় পাচ্ছি, এখানে অনেকেই অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা পূর্ববর্তী সরকারদেরকেও দেখেছি অনেক প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আদৌ সেই প্রতিশ্রুতিগুলো পূর্ণ হবে কিনা। তার সাথে আমার আরেকটা প্রশ্ন, আমি খুবই হতাশ এই জন্য যে আমাদের সিলেটে কোনো অডিটোরিয়ামে। ধন্যবাদ। চতুর্থ সারিতে। সিলেটে রাস্তাঘাটে মানে যানজটের জন্য যে সমস্যা হয়, রাস্তা ছোট হওয়াতে একমুখী যাতায়াত ব্যবস্থা আমরা প্রচুর রিক্সা ভাড়া দিতে হয়। আপনি কি রাস্তাঘাট বড় করে মানে দ্বিমুখী মানে রাস্তাঘাট চালু করবেন?
আরো হ্যাঁ, দ্বিতীয় সারিতে এই যে মাঝখানে। আচ্ছা, রাস্তাঘাট যে সিটি কর্পোরেশনের আওতায় করা হয় সেগুলা দীর্ঘমেয়াদী কেন করা হয় না, স্বল্পমেয়াদী করা হয় কেন? এতে তো অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? আরো দু একজনের মন্তব্য নেব। হ্যাঁ, আপনি। বিগত দিনগুলো দেশের অনেক মেয়র বা কমিশনাররা দুর্নীতির কারণে আজ কারাগারে আছেন। আমরা কিভাবে বিশ্বাস করব আপনি মেয়র নির্বাচিত হলে দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন? দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। একেবারে শেষে একদম পিছনে। হ্যাঁ, আপনি। আমার একটাই প্রশ্ন, যে মেয়র হবেন উনি কি নদী খনন, খাল খনন করবেন আর এই সিলেটবাসীকে জলাবদ্ধ থেকে বাঁচতে দিবেন? এইটাই প্রশ্ন। ধন্যবাদ সৈয়দ আলী আফসার। অনেকগুলো মতামত এসছে, আপনি যদি এগুলো সম্পর্কে বলেন। আপনি আপনার অনেক অভিজ্ঞতার কথা বলেছেন, প্রবাসে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। রাস্তাঘাটের যানজট নিরসনে কি করতে পারবেন? আমাদের রাস্তাঘাটগুলা বড় থাকলেও ছোট হয়ে গেছে। আমি অনেক জায়গায় জিন্দাবাজার বা অনেক জায়গায় দেখবেন আম্রখান রাস্তার প্রায় মধ্যের পাশাপাশি লাইট পোস্টগুলো আছে। ওই লাইট পোস্টগুলো সরিয়ে রাস্তার শেষ মাথায় নিয়ে যদি যাই, ড্রেনগুলা খোলা, আপাতত দৃষ্টিতে ড্রেনগুলা খোলা থাকা, ওই সাইডে মানুষ চলাচল করতে পারে না। ড্রেনের উপরে খাবার দিয়ে এই রাস্তাঘাট সম্পর্কে প্রশ্ন এসছে যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না নিয়ে খুব স্বল্পমেয়াদী পরিকল্পনা কেন নেওয়া হয়? আপনার দৃষ্টিভঙ্গিটা কি হবে? স্বল্পমেয়াদী, আজকের পৌরসভা থেকে সিটি কর্পোরেশন, সিলেট শহর ছোট ছিল, আজকে বড় হচ্ছে বিদায় পর্যায়ক্রমে কিছু কিছু স্বল্পমেয়াদী হবে। তবে দীর্ঘমেয়াদী করার জন্য আমরা যানজট নিরসনের জন্য বাইপাস বা সমন্বয়কারী রাস্তাগুলা দীর্ঘমেয়াদী অবশ্যই করতে হবে। আর স্বল্পমেয়াদীগুলা সিটি কর্পোরেশন বর্ধিত আকারের ক্ষেত্রে বর্তমানে হচ্ছে, এইটা দূর করে আমরা স্থায়ী বেকার সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেবেন? বেকার সমস্যার সমাধানের জন্য আমি সবসময় দেখেছি যে তরুণরা রাস্তাঘাটে বসে ওই গাঞ্জা খায়, হিরোইন খায়, এগুলা খায়, এগুলা শিক্ষিত যুবক বেকার হওয়াতে। এর জন্য আমি যে সিটি কর্পোরেশনের মাধ্যমে কৃষি ব্যাংকের সমন্বয়ে তরুণদের জন্য ছাগলের ফার্ম, গরুর ফার্ম, মৎস্য খামার, ছোটো ছোটো কলকারখানা ইত্যাদি আকার সমবায় সমিতির মাধ্যমে প্রতিষ্ঠা করে তাদেরকে বেকারত্বের হাত থেকে রক্ষা করে আমি তাদেরকে কর্মজীবী করার চেষ্টা করি। যে আপনি যে দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন তা কিভাবে আপনি নিশ্চিত করবেন? আমি বিশ্বাস করি যে আমি নীতির ঊর্ধ্বে থাকবো, তার প্রমাণ বিশ্বাস করেন, কিন্তু সেটা কিভাবে নিশ্চিত করবেন? কাজ করব আমি এইভাবে, প্রতি 3 মাসে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি আয়ের হিসাব, প্রত্যেকটি ব্যয়ের হিসাব, ব্যাংকে সঞ্চিত অর্থের হিসাব আমি সিটি কর্পোরেশন ওয়ালের মধ্যে শ্বেতপত্রে আকারে টাঙ্গিয়ে রাখবো। পত্রিকার মাধ্যমে প্রকাশ করে আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা তাতে যদি কোনো মতভেদ থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন এবং এই স্বচ্ছ হিসাব দেব, যাতে কোনোদিন আর আমি কেন আমার পরের মেয়ররা যাতে সিটি কর্পোরেশন সম্পদ মারতে না পারেন, সেই ব্যবস্থা আমি স্থায়ীভাবে করে দিয়ে যাব। সৈয়দ মুহিবুর রহমান। সম্মানিত নাগরিকবৃন্দ ও বিটিটিভি আপনি কেন নিজেকে যোগ্য প্রার্থী মনে করছেন সেটা বলুন। জানিয়ে আমি নিজেকে কেন যোগ্য মনে করছি বলছি, সেটা হচ্ছে আপনাদের সাথে অবগতির জন্য বলছি যে আমার পিতা একজন শিক্ষক ছিলেন এবং তিনি আমাকে সবসময় বলতেন জীবনে কখনো অন্যায় করবে না অথবা অন্যায়কারীর কাছে মাথা নত করবে না, সৎকর্মশীল হবে, মানব সেবায় নিজেকে সম্পৃক্ত রাখবে এবং সবসময় নিজ ধর্মীয় বিশ্বাসের উপর অটল থাকবে। এজন্য আমি নিজের শিক্ষকতার পাশাপাশি সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর আছি। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জালালাবাদ নাগরিক পরিষদের অনুরোধে মেয়র প্রার্থী হয়েছি। জনগণ যদি আমার উপর আস্থা রাখে এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, চাকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে, আমার উপর অর্পিত আমানত রক্ষা করার জন্য কেন নিজেকে যোগ্য মনে করছেন সে কথা বলছেন না? আমি নিজেকে যোগ্য মনে করেছি যেহেতু, সম্পূরক প্রশ্ন করলে আমি জবাব দেবো। সম্পূরক প্রশ্ন হলে জবাব দেবেন, ঠিক আছে। দেখি, হ্যাঁ আপনি, আপনার পিছনে। নারীদের শিক্ষা নিরাপত্তা বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? আপনার প্রশ্ন বোঝা যায়নি, আপনি যদি আবার একটু বলেন। নারীদের শিক্ষা নিরাপত্তা বিষয়ে কি নারীদের ধরনের শিক্ষা, হ্যাঁ আপনি সামনে তৃতীয় জন। আমার প্রশ্ন হলো, আপনার মেয়র নির্বাচিত হলে আপনারা মেয়েদের, নারীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা ও
মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা করবেন। নারীদের নিরাপত্তার প্রশ্ন আপনি। এখানে অনেকগুলি কথা আসছে যে বেকারত্ব দূরীকরণে কি ব্যবস্থা নেবেন। বেকারত্ব দূরীকরণের জন্য একমাত্র কর্মমুখী বৃত্তিমূলক কারিগরি শিক্ষা। কর্মমুখী বৃত্তিমূলক কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জলাবদ্ধতা নিরসনের জন্য বিগত মেয়র কর্তৃপক্ষ বরাবরে সিলেট টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে পাঁচটি চিঠি দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে একটি ধন্যবাদ আপনি। আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বাস্থ্যসেবা সিলেটে অত্যন্ত নাজুক। সিটি কর্পোরেশন থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা প্রতি পাড়ায় অথবা মহল্লায়, যে স্বাস্থ্য সহজভাবে সেই সেবা পেতে পারে কিনা। সৈয়দ মহিবুর রহমান, প্রশ্ন এসছে যে নারীদের শিক্ষার ক্ষেত্রে এবং মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন আপনি? খুব সংক্ষেপে। নারী সমাজ দেশের অর্ধেক, সুতরাং নারীদেরকে অজ্ঞতায় রেখে চলবে না। প্রয়োজনীয় সংখ্যক নারী বিদ্যালয় স্থাপন করা হবে, বালিকা বিদ্যালয় স্থাপন করা হবে। অত্যন্ত আমি আপনাদেরকে আশ্বাস করে দিতে চাই যে সমস্ত ওয়ার্ডে হাই স্কুল নাই সে সমস্ত ওয়ার্ডে আমি হাই স্কুলের ব্যবস্থা করব, এবং যে সমস্ত ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নাই সে সমস্ত বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় করব। সাথে সাথে এগুলি সিটি কর্পোরেশনের উদ্যোগে, সিটি কর্পোরেশনে আপনারা যে শিক্ষা কর দিয়ে থাকেন সেই শিক্ষা কর দিয়ে এগুলি পরিচালনার ব্যবস্থা করা হবে। নারীদের নিরাপত্তার বিষয়ে কি করবেন? নারীদের নিরাপত্তার জন্য অবশ্যই ব্যবস্থা করা উচিত, কারণ আমরা সামাজিকভাবে যদি নারী সচেতনতা গড়ে তুলি এবং সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থা যদি সৃষ্টি করি তাহলে নারীদের নিরাপত্তা গঠিত হবে। আর স্বাস্থ্যসেবার প্রশ্ন এসেছে যে স্বাস্থ্যসেবার জন্য সিটি কর্পোরেশন কিছু করতে পারে কিনা? খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার জন্য সিলেটে অত্যন্ত অবহেলিত স্বাস্থ্যের দিক দিয়ে বিনোদিনী পৌর হাসপাতাল রয়েছে, কিন্তু এটার ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো নজর আগে দেয়নি। আমি এটাকে উন্নত করব এবং 100 শয্যার হাসপাতালে এটাকে রূপান্তরিত করব। সাথে সাথে তিব্বিয়া কলেজের ব্যবস্থা, তিব্বিয়া কলেজে কে 100 শয্যা রূপান্তরিত করব। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একবার মনে করিয়ে দিই যে সিলেটে মেয়র পদে প্রার্থী রয়েছেন 15 জন এবং আজকের 7 জন ছাড়াও যারা আছেন তাদের মধ্যে বদরুদ্দিন আহমেদ কামরান বর্তমানে বিভিন্ন অভিযোগে কারাগারে আটক রয়েছেন। বাকি 7 জন আফম কামাল, ডক্টর কাজী কামাল আহমেদ, আব্দুল মুকিত খান, এম কুতুবুদ্দিন আহমদ, আব্দুল হক, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আব্দুস সামাদ নজরুল ভোটারদের মুখোমুখি হয়েছিলেন গতকাল একই সময়ে এই একই মিলনায়তনে। আমাদের নির্বাচনী সংলাপে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরের নির্বাচনী সংলাপ উত্তরাঞ্চলীয় মহানগরী রাজশাহীতে আগামী 21 ও 22 জুলাই। সে অনুষ্ঠানে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন 0172 717 4422 এই টেলিফোন নম্বরে। নির্বাচনী সংলাপ প্রযোজনা করলেন বিবিসি বাংলার ওয়ালিউর রহমান মিরাজ। আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরের আয়োজনেও আপনাদের সঙ্গ পাবো এই আশা নিয়ে মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় চাইছি আমি কামাল আহমেদ। শুভরাত্রি।